এই মাছের অনেক দাম রে মা। এমন দুর্ভাগার কপালে কাপটাও জোটে না গো। জলদি একটা মাছ ধরো না, আমি আজ ইলিশ খাবো। জলদি বাটা মশলা দিয়ে কচু আর ইলিশের তরকারিটা চড়িয়ে দাও। এই নে, কচু দিয়ে ইলিশের তরকারি খেয়ে দেখ। বুনো কচু আর ইলিশের এই ঝোল যেন একেবারে স্বর্গীয় স্বাদ। কাল দুপুরেই খাল পাড়েই আপনাদের সবার কচু আর ইলিশের দাওয়াত রইল। এই না তোমাদের দুই ভাইয়ের চা। সাত সকালে দুই ভাইয়ের মুখ কেন এমন শুকিয়ে আছে কেন বলো তো? কি আর বলবো ভাই, ঘরে অভাব, কাজ কামের আকাল পড়েছে। মেয়েটা স্কুলের বেতনটাও ঠিক মতো দিতে পারছি না, ভাইনা তো মেটাতেই পারি না। দাদা, তুমি চিন্তা করো না, হাত পা তো ভালো আছে। আজ দুই ভাই মিলে কাজের খোঁজে বের হব, দেখবে ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। যাক, অনেকদিন পর ভাই ভাই এমন মিল মোহাম্মদ দিকে ভালো লাগলো। একা না পাও, দুজনে মিলে চেষ্টা করো, ভালো কিছু হবে। আরে অভাবের দুই মালিক যে একসাথে বসে চা গিলছে। মহাজনের বকেয়া করে টাকাটা কবে শোধ করবে গোহারান? নাকি চাষের জমিটুকু মহাজনের নামে করে দেবে? হারুদা, মহাজনকে একটু বুঝিয়ে বলো, আমরা তো পালিয়ে যাচ্ছি না। এই কষ্টের দিনটা পার হলেই কষ্ট করে টাকাটা শোধ করে দেব। কথার কই পোটালে পেট ভরবে না। টাকা না পেলে মহাজনের লাঠিয়াল কিন্তু তোদের ঘরের খুঁটি উপড়ে নিয়ে যাবে, এই মনে রেখো। হাই 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 হাই, দোকানের চায়ের কাপটাও ভেঙে ফেললে। এমন দুর্ভাগার কপালে কাপটাও জোটে না গো। দাদা, তুমি হারুদার কথাতে মন খারাপ করো না, আমি কাপের দাম দিয়ে দেব। চলো এখান থেকে। গদাই রে, আজ না হয় তুই আমার চায়ের কাপের দাম দিলি, কিন্তু এই অভাগার কপালে আরো যে কত কষ্ট সহ্য করতে হবে তা বোঝা বড় দায়। শোনো, এসব আর না ভেবে বাড়ি গিয়ে একটু বিশ্রাম নাও, বিকেলে কিছু একটা চিন্তা করা যাবে। ঘরে জোগাড়পাতি কিছুই নেই, উনি সেই দুপুর থেকে শুয়ে আছে। বলি, বাজারে গিয়ে কিছু নিয়ে আনবে নাকি আজ উপসী থাকবে? যা পয়সা আছে দুদিনও চলবে না, কি আর করার। দাও, ব্যাগটা দাও। বাবা বাবা, তুমি বাজারে যাচ্ছ? আমিও তোমার সাথে বাজারে যাব, আমাকে সাথে নিয়ে চলো না বাবা। না রে মা, বাজারে অনেক ভিড়, তুই ঘরে থাক। বাবা তাড়াতাড়ি বাজার করে তোর জন্য ভালো কিছু নিয়ে ঘরে ফিরবে। থাক মালতী, আর না করো না, চল মা, ব্যাগটা নিয়ে। আরে দাদা, তিন্নিকে নিয়ে বাজারে যাচ্ছ নাকি? ভালোই হলো, আমিও একসাথেই বাজারে যাচ্ছিলাম। চলো, তিনজনে মিলেই যাই। এসে বলো, নিয়ে যান পদ্মার একদম তাজা রূপালি ইলিশ, যেমন রূপ তেমন স্বাদ। ইলিশ মাছের রাজা নিয়ে যান, একদম কম দামে। বাবা বাবা, দেখো কি সুন্দর চকচকে রূপালী মাছ। আজ এই মাছটাই কিনে নাও না বাবা, আমি আজ ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। মা আমার, এই মাছের অনেক দাম রে মা, আমার পকেটে তো এত টাকা নেই। অন্যদিন তোকে বড় মাছ কিনে দেবো, কেমন? হ্যাঁ রে মা, আজ আমরা ছোট চুনো মাছ খাই, পরে তোর বাবার হাতে যখন টাকা হবে তখন কেনা যাবে। পকেটে নিয়ে একানা পয়সা, আবার এসেছে ইলিশ মাছের দোকানের সামনে। টাকা ছাড়া ইলিশের আশা ছেড়ে রাস্তা মাপো তো বাপু, যাও যাও। কাকু, আমার আর মাছ লাগবে না। বাবা চলো, আমরা বাড়ি ফিরে যাই, আমি আর কোনোদিন বড় মাছ খেতে চাইবো না। মন খারাপ করিস না মা, চল আমরা এই খালের পাড়ের রাস্তা ধরে বাড়ির দিকে যাই, তোকে আমি বুনো ফুল তুলে দেবো, কেমন?
গদাই আর হারান কিছু বাজার করে খালপাড়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা নেমেছে। গদাই খাল থেকে কচুরিপানার ফুল তুলছে। বাহ, কত সুন্দর কচুরিপানার ফুল! বাবা, তুমিও কয়টা নাও, বাড়ি গিয়ে মাকে দেবে। দেখবে মা খুব খুশি হবে। দেখেছিস গদাই, মেয়েটা কেমন পাজি হয়েছে, হ্যাঁ? চল, এখন সন্ধে হয়ে আসলো আবার। বাবা, ও কাকু, জলদি দেখো, খালের পাড়ে একটা বুড়িমা ভারী কাঠের বোঝা নিয়ে উল্টে পড়ে গেছে। জলদি বাঁচাও ওনাকে। আরে তাই তো, গদাই রে, জলদি ধর বুড়িমাকে। আহা, এই বয়সে এত ভারী বোঝা পিঠে এই খাল পাড় দিয়ে কেউ আসে? বাবা, অভাবের তাড়নায় এই বয়সেও এসব করতে হয়। তোরা আমাকে বাঁচালি বাবা। বুকটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, একটু জল দিবি? এই নাও বুড়িমা, আমার জলটুকু খেয়ে নাও। তোমার কষ্ট দেখে আমার খুব খারাপ লাগছে। তুমি আর এই বোঝা বয়ে নিও না। হ্যাঁ বুড়িমা, তোমার বোঝাটা আমায় দাও, আমি তোমার বাড়ি পৌঁছে দিচ্ছি। আহা, তোদের দয়ার এই মেয়ের নিষ্পাপ ব্যবহারে আমার মনটা ভরে গেল রে। নে মা, এই পাথরটা তোর আঁচলে রাখ। এটা কিসের পাথর গো বুড়িমা? এই পাথর তোদের ঘরের সব অভাব দূর করে দেবে, কিন্তু মনে রাখিস, কখনো কোনো অবস্থায় যেন তোদের মনে লোভ না আসে। তোরা যে পরীক্ষায় সফল হয়েছিস। এ কি, বুড়িমা এক পলকেই কোথায় হাওয়া হয়ে গেল দাদা? এ তো সাধারণ কোনো বুড়ি নয়, এ তো সাক্ষাৎ কোনো সৃষ্টিকর্তার দুধ গো। আমিও তাই ভাবছি গদাই। তিনি মা, পাথরটা দে তো দেখি। যেই না তিন্নি পাথরটা হারানের হাতে দিতে যাবে, তখনই পাথরটা জলে পড়ে যায়। চারদিক জলের স্রোত বইতে থাকে, আর ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ জল থেকে বের হতে থাকে। আরে, এ কি অলৌকিক কাণ্ড! পাথরটা জলে পড়তেই এক ঝাঁক বড় বড় রূপলি ইলিশ খালের পানিতে লাফালাফি শুরু করেছে। বাবা, কত বড় বড় মাছ পানিতে ভাসছে। ও কাকু, জলদি একটা মাছ ধরো না, আমি আজ ইলিশ খাবো। পেয়ে গেছি দাদা, জ্যান্ত চকচকে বিশাল এক ইলিশ মাছ। জীবনেও এমন অলৌকিক ব্যাপার আমি নিজের চোখে দেখিনি। বাবা, ইলিশের সাথে খালের পাড়ের এই তাজা বুনো কচুগুলোও কেটে নাও। মা বলে ইলিশ মাছ দিয়ে বুনো কচু রাখলে নাকি অমৃত লাগে। ঠিক বলেছিস মা, জাদুর পাথরের দয়ায় আজ আমাদের মনের আশা পূর্ণ হলো। আমি এক্ষুনি কচু কেটে নিচ্ছি। মা, ও মা, জলদি বাইরে এসে দেখো, বাবা আর কাকু খালের পাড় থেকে কত বড় রূপালী ইলিশ আর বুনো কচু নিয়ে এসেছে। ও মা, এত বড় ইলিশ মাছ বাজারে না গিয়ে তোমরা খালের পাড়ে কিভাবে পেলে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সবে এক বুড়ির আশীর্বাদ গো মালতী, তুমি আর দেরি করো না, জলদি বাটা মশলা দিয়ে কচু আর ইলিশের তরকারিটা চড়িয়ে দাও। দাদা, আমি তবে আসি। এটা নিয়ে গেলাম, বউকে বলবো সর্ষে ইলিশ রেঁধে দিতে, আর সাথে কচু তো রইলই। তাজা বুনো কচু আর বাটা মশলার ঝোলে ইলিশের যা সুগন্ধ বের হয়েছে না, তিন্নি মা, তোর জন্য আজ পেট ভরে ইলিশের পেটি রাঁধবো।
কি যে ঘ্রাণ বেরিয়েছে না মা, বুনো কচুটা একেবারে মাখনের মতো গলে গেছে। এই নে, কচু দিয়ে ইলিশের তরকারি খেয়ে দেখ কেমন স্বাদ হয়েছে। ওগো, তুমিও নাও। কে জানতো এই পোড়া কপালে আজ ইলিশ দিয়ে গরম ভাত খাওয়া হবে। সেখান দিয়ে একটা টর্চ লাইট নিয়ে হারু যাচ্ছিল। তার নাকে হঠাৎ ইলিশ তরকারির ঘ্রাণ আসে। সে দ্রুত হারানের রান্নাঘরের জানালা দিয়ে উকি মারে। কি, এই আকালের দিনে হারান বেটা সপরিবারে বসে রাজকীয় ইলিশ মাছ কিনছে? হ্যাঁ, নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছে বা চুরি করেছে। মোড়ল মশাইকে গিয়ে কথাটা বলতে হবে। সকালটা হতে দে বেটা। ও মোড়ল মশাই, সর্বনাশ হয়ে গেছে। গ্রামের ওই ফকির হারান আর তার ভাই গদাইয়ের ঘরে তো এলাহি কাণ্ড চলছে। চোখে না দেখলে বিশ্বাস করবেন না। কি হয়েছে হারু, এত চিল্লাচিল্লি করছিস কেন? হারানরা কি এমন করলো যে তোরা তো পরেশান লাগছে? শান্ত হয়ে খুলে বল দেখি। কর্তা, এই আকালের দিনে যখন গ্রামের মানুষ দুবেলা ভাত পায় না, তখন হারানরা ঘরে বসে বড় বড় রূপোলি ইলিশ আর দামি জিনিস দিয়ে রাজকীয় ভুরি ভোজ করছে। বলছিস কি হারু, হারানের ঘরে তো চালের বাতি জোটে না। এটা তো আমি নিজেই জানি। সে এত টাকা কোথায় পেলো যে এই দিনে ইলিশ মাছ কিনে খাচ্ছে? ওইটাই তো আসল কথা মোড়ল মশাই। ওরা নিশ্চয়ই গ্রামের কারো ঘরে সিঁধ কেটেছে অথবা কোনো গুপ্তধন পেয়েছে। হারানার গদাই তো তেমন ছেলে নয়। অন্যায় বা চুরি করা মানুষ ওরা না। তবে সত্য কি তা জানার জন্য ওদের এখনই বটতলায় ডাকা হোক। মোড়ল মশাই, এই যে চোরদের ধরে এনেছি, এবার আপনি বিচার করেন এরা চুরির টাকা কোথায় লুকিয়ে রেখেছে। মোড়ল মশাই, আমরা কোনো চুরি করিনি। আমরা গরিব হতে পারি কিন্তু চোর নই। খালপাড়ে এক পুজো বুড়ির দয়ায় আমরা একটা জাদু পাথর পেয়েছি। হ্যাঁ কর্তা, দাদা ঠিক বলছে। ওই জাদুর পাথরের আলো খালের পানিতে পড়তেই অলৌকিক ভাবে এক ঝাঁক ইলিশ মাছ ভেসে উঠেছিল। আমরা চুরি করিনি। জাদু পাথর, খালের পানিতে ইলিশের মেলা, এসব তো আষাঢ়ে গল্প মনে হচ্ছে হারান। কোনো প্রমাণ আছে তোদের কাছে? এই দেখুন কর্তা, এইটাই সেই অলৌকিক পাথর। এটার আলোতেই খালের পানিতে ইলিশ মাছ ভেসে উঠেছিল। আপনি নিজের চোখেই দেখুন। ইরে বেটা, জাদুর পাথর পেয়ে মোড়ল মশাইকে ফাঁকি দিবি? এই পাথর এখন আমার। এই চললাম আমি। কার সাধ্য আছে আমাকে ধর। এ কি হলো বেটা হারু, তুই এত বড় লোভী? আমার সামনে থেকে চুরি করে পালানো? লাঠিয়ালরা দাঁড়িয়ে আছিস কেন? যেখানে পাবি ধরে আন। মোড়লের হুকুমে সকলেই তাকে ধরতে যাবে। তখন অনেকক্ষণ খোঁজার পর তাকে না পেয়ে ব্যর্থ হয়ে মোড়লের বাড়ি ফিরে আসে তারা। ক্ষমা করবেন কর্তা, সারাদিন ধরে খুঁজলাম কিন্তু বেটাকে কোথাও পেলাম না। আমাদের ক্ষমা করবেন। চুপ কর তোরা, আমি আর কিচ্ছু শুনতে চাই না। আমার সামনে থেকে চুরি, এক্ষুনি ঢেড়া পিটিয়ে দেওয়ার ব্যবস্থা কর। বেটাকে যেখানে পাবি উত্তম মধ্যম করে ধরে নিয়ে আসবি। এই শোনো শোনো শোনো, সবাইকে জানানো যাচ্ছে যে হারু চোরকে যেখানেই পাবেন মোড়ল মশাইয়ের আদেশে উত্তম মধ্যম দিয়ে ধরে বেঁধে রাখার নির্দেশ দেওয়া হলো। শোনো শোনো শোনো। মারে, কি থেকে কি হয়ে গেল? পাথরটা পেলাম আমরা, আর মাঝখান থেকে ওই হারু বেটা নিয়ে পালালো। দাদা, এগুলো নিয়ে আর ভেবে কি করবে? কপালে এটাই ছিল। আর ওই বেটা হারুরও নিস্তার নেই। মোড়ল মশাই ঘোষণা দিয়েছেন, বেটাকে যেখানে পাবে সেখানেই বাঁধবে জনগণ। হ্যাঁ বাবা, আর ভেবো না, ঘরে চলো। সারাদিন কিচ্ছু খাওনি, এখন দুটো খেয়ে নেবে। আমি জাদুর পাথর পেয়ে গেছি। কিসের মোড়ল, কিসের হারান, এখন থেকে আমি এই গ্রামের সবচেয়ে বড় ধনী। হে জাদুর পাথর, আমায় অনেক ধন রত্ন দাও।
হারু কথা বলতেই পাথর থেকে এক নীল আলো বের হয়ে খালপাড়ের সকল কচু গাছে গিয়ে পড়ে। হঠাৎ সব কচু গাছ যেন এক একটা দানবীয় আকার ধারণ করে এবং হারুর দিকে আসতে থাকে। এ কি, বুনো কচুর গাছগুলো জ্যান্ত হয়ে আমার দিকে তেড়ে আসছে কেন? আমি যে পালাতে পারছি না, চারিদিক থেকে ঘিরে ধরেছে যে। ওরে বাবা, এটা কিসের পাথর চুরি করলাম আমি? ওরে বাবা রে, মরে গেলাম রে, চুলকানিতে চামড়া উঠে গেল। জাদুর পাথর, তুই সোনা না দিয়ে বুনো কচুর রাক্ষস পাঠালি কেন? বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। অন্যের সুখ যে কেড়ে নিতে চায় তার শাস্তি এমনই হয়। এভাবেই হারু শাস্তি পেতে থাকে। এদিকে রাত বাড়তে থাকে। মহেশ সেখান দিয়ে মাছ মেরে বাড়ি ফিরছিল। হঠাৎ খালপাড়ে আলো দেখে গাছের ফাঁক দিয়ে উকি দেয় সে। ওরে বাবারে, এ কি দৃশ্য দেখছি আমি! খালপাড়ের বুনো কচু হারুদাকে পেঁচিয়ে ধরে আছে। এই যে সব ভুতুরে কচু গাছ গো। বেটা অন্যের জিনিস চুরি করার মজা টের পাইবা। কাল সকালে মোড়লকে বলতে হবে। আজ এভাবেই পড়ে থাক বেটা। ওই যে দেখা যাচ্ছে হারু চোর মাটিতে পড়ে ছটফট করছে। এ কি অবস্থা হয়েছে তার! তার গায়ে যে ফুলো ফুসকা পড়েছে, মুখ ফুলে একদম পটকা মাছ। আপনারা তো দেখেননি, আশপাশের বুনো কচুর দল হারুদাকে পেঁচিয়ে ধরেছিল। এই যেন সবকিছু ভৌতিক মনে হচ্ছিল। যা হয়েছে ভালোই হয়েছে। বেটা চুরির শখ কেন এত? মহেশ, ওর হাত থেকে পাথরটা নিয়ে হারানকে দে, ওটা ওরই প্রাপ্য। যাক, অবশেষে সত্যের জয় হলো। বেচারা অনেক শাস্তি পেয়েছে। মোড়লমশাই, এবার ওকে মাফ করে দিন। আমায় ক্ষমা করে দাও হারান, আমি আর কোনোদিন লোভ করব না। ওরে বাবা রে, সারা গা চুলকিয়ে শেষ হয়ে গেল রে। ও মোড়ল মশাই, এবারের মতো আমায় ক্ষমা করে দিন। উচিত শিক্ষা হয়েছে। ও মোড়ল কাকু, এত করে বলছে যখন ক্ষমা করেই দিন। তবে হারু কাকু কিন্তু চেনাই যাচ্ছে না। দেখলে তো কাকু, জঙ্গলি কচুর ঢক কেমন। সকলের অনুরোধে মোড়লের মনে দয়া হয়। হারুকে লাঠিয়াল ধরে নিয়ে বাড়ি যায়। এই দৃশ্য সকলেই তাকিয়ে দেখে। মোড়লমশাইয়ের গ্রামবাসী ভাইরা, কাল দুপুরেই খালপাড়েই আপনাদের সবার কচু আর ইলিশের দাওয়াত রইল। সকলে আসবেন কিন্তু। কিরে মহেশ, খালপাড়ে কচু দিয়ে ইলিশ খেতে যাবি না? নিমন্ত্রণের কথা ভুলে গেলি? ওহো, মনেই ছিল না। তোমার গরুটা বেঁধে আমি এক্ষুনি যাচ্ছি। এই চল, উঠ 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 উঠ। এদিকে খালপাড়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ লাফাচ্ছে। তার পাশেই মাদুর পেতে সকলেই বসে কচু দিয়ে ইলিশ খাচ্ছে। পাচক মনের আনন্দে টাটকা ইলিশ মাছ ধরে রান্না করছে। আহা, এমন অমৃত স্বাদ আমি জীবনেও পাইনি রে হারান। বুনো কচু আর ইলিশের এই ঝোল যেন একেবারে স্বর্গীয় স্বাদ। ঠিক বলেছেন মোড়ল মশাই, পাচক ঠাকুরও যা রেঁধেছে না, আহা, তার উপর আবার খালের পাড়ে তাজা বুনো কচু আর ইলিশের যুগল বন্দি। উফ, তরকারিটা যেমন ঝাল আর স্বাদ হয়েছে না, আমার গায়ের চুলকানিটাও আস্তে আস্তে কমে যাচ্ছে। একটু বেশি করে খাই, তাড়াতাড়ি চুলকানিটা কমবে। মোড়ল মশাই, পাতে আর একটু বুনো কচু আর ইলিশের ঝোল দেব। আমাদের এই নিমন্ত্রণ সার্থক। আরে কি বলছো? দাও দাও, আজ সকলেই তৃপ্তি মিটিয়ে খাক। খালপাড়ে তাজা ইলিশ আর বুনো কচুর তরকারি। ও হারু কাকু, চুলকানি রেখে আগে খান, বাড়ি গিয়ে চুল কাটতে পারবেন। এখানে শেষ হয়ে গেলে আর পাবেন না কিন্তু। কচু দিয়ে ইলিশ রান্না বলে কথা। এসবই যে একটা মায়া আর পরীক্ষা মাত্র।